দীপঙ্কর সেদিন ঠিক করলো সনাতনবাবুকে সতীর কাছে নিয়ে গিয়ে না বলে কয়ে হাজির হয়ে যাবে। হঠাৎ সনাতনবাবুকে দেখে সতী নিশ্চয়ই চমকে উঠবে। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। আসুন শুনে নিই তার পরের পর্ব। কিন্তু সেদিন হঠাৎ অজ্ঞান হলো কেন দীপঙ্কর বাবু? শরীর খারাপ নাকি? আর তাছাড়া অভ্যেস নেই তো, আপিসের এত খাটুনি সহ্য হবে কেন? তারপর যেন নিজের মনে কি ভেবে নিলেন সনাতনবাবু। বললেন, অথচ দেখুন, এই চাকরি করার কোনো দরকার ছিল না। সামান্য অর্থের জন্য এই কি পরিশ্রম বলুন তো? স্ত্রীলোকদের কি এসব হাঙ্গাম সহ্য হয়? দীপঙ্কর বললে, আপনি যদি একটু বুঝিয়ে সুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে যান তাহলে ওর ভালো হয়। আপনি জানেন না সনাতনবাবু, আপনাদের কাছে থাকতে ওর কত লোভ। মনে প্রাণে সতী তো স্ত্রীই হতে চায়, গৃহিণীই হতে চায়। ও নিজের জায়গায় ওর আসল আসনটা পাততে চায়, কিন্তু ভাগ্যচক্রে সেটাই সতী পেলে না। হ্যাঁ, ভালো কথা। আমার চিঠিটা পেয়ে কি বললেন তিনি? দীপঙ্কর সব কথাই খুলে বুঝিয়ে বললে। কেমন করে তার মনমোহন সিংয়ের বদলির অর্ডার অপ্রত্যাশিতভাবেই রদ হয়ে গেছে। সকালবেলা আপিসে এসে চিঠিটা সতীকে পাঠিয়ে দেবার ইচ্ছে থাকলেও কেন দেওয়া সম্ভব হয়নি সবটা খুলে বললে। বললে, মিস্টার ঘোষাল ধরা পড়ে ভালো হলো কি মন্দ হলো তা জানি না, তবে মনে হলো এই সুযোগে হয়তো সতী আপনাদের কাছেই যেতে চাইবে। এখন তার সমস্ত আশ্রয়ই ভেঙে গেছে। এখন এক আপনি ছাড়া তার আর কেউই নেই বলতে গেলে। সনাতনবাবু সব শুনলেন, তারপর বললেন, রাগ করে অনেক মানুষ নিজের পায়ে কুড়োল মারে দীপঙ্কর বাবু, কিন্তু আমরা কুড়োল মারাটাই তার দেখি, রাগটা দেখি না। দীপঙ্কর বললে, আজকে আপনি তার রাগটাই বড় করে দেখবেন সনাতনবাবু? সনাতনবাবু বললেন, আমি কোনোটাই দেখি না দীপঙ্কর বাবু, আমি শুধু মানুষটাকেই দেখি। আমি তাকে চিনেছি বলেই আপনার টেলিফোন পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। আপনি হয়তো তাকে বেশি চেনেন, কিন্তু আমিও তো কম চিনি না। আপনার মাকে একটু বুঝিয়ে বলবেন সনাতনবাবু। অনেক দিন আগে একবার সতীকে অনেক বুঝিয়ে আপনার মার কাছে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সেদিন যে শাস্তি সে পেয়েছিল, তারপর তাকে আর কোনো অনুরোধ করার সাহস আমার নেই। এবার কোনো উপায় না পেয়ে শেষবারের মতো তাই আপনাকেই ডেকেছি। সনাতনবাবু বললেন, আমার মাকে আপনি ঠিক চেনেন না দীপঙ্কর বাবু, কিন্তু এত অত্যাচার তিনি সতীর উপর কেন করেন? সতীও তো মানুষ, সতীও তো একদিন আবার মা হবে, একদিন আবার শাশুড়ি হবে। সেদিন এমনি করেই যদি সে তার পুত্রবধূর ওপর পীড়ন করে। সনাতনবাবু হাসতে লাগলেন, বললেন, আমার মা তো মা বলেই পীড়ন করে, আর সতী সতী বলে বিদ্রোহ করে। আমি বাধা দিতে গেলেও তারা যে তাই করবে। কিন্তু অন্যায়ের বিপক্ষে আপনি বাধা দেবেন না। কিন্তু কাকে আপনি অন্যায় বলছেন দীপঙ্কর বাবু? সতীকে অত্যাচার করাটা অন্যায় নয় বলতে চান আপনি? কি অন্যায় করেছে সে? আপনাদের কতটুকু ক্ষতি করেছে সে, যার জন্য আজ আপনাদের বাড়ির বউ হয়ে এত বড় অসামাজিক কাজ করতে বাধ্য হয়েছে? জানেন, আর একটু হলে যে আপনাদের বাড়ির সামনের বাড়িটা ভাড়া করে আপনাদেরই চোখের সামনে অসামাজিক জীবনযাপন করত, তাতেও সে পিছপা হয়নি। তার এই অধঃপতনের জন্য কে দায়ী? সে নাকি আপনারা? সনাতনবাবু বললেন, আপনি তো খুবই উত্তেজিত হতে পারেন দীপঙ্কর বাবু। উত্তেজিত হব না?
সতীকে আপনারা কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে এসেছেন জানেন? আপনি তো আপনার মার বিরুদ্ধে প্রতিবাদ করেননি কোনো দিন। চোখের সামনে অন্যায় দেখেও কোনো প্রতিকার করেননি তার। সনাতনবাবু প্রশান্ত দৃষ্টিতে দীপঙ্করের দিকে চেয়ে হাসতে লাগলেন। বললেন, আপনি দীপঙ্করবাবু সত্যি উত্তেজিত হয়ে পড়েছেন সহজেই, কিন্তু এমন করে এড়িয়ে যেতে পারবেন না সনাতনবাবু। আপনাকে আর জবাব দিতেই হবে, বলতেই হবে কেন আপনি এত সহজ, কেন এত নির্বিরোধী। কার ভয়ে, কিসের স্বার্থে আপনি একটা কথাও জোর গলায় বলতে পারেন না? সনাতনবাবু আবার হাসতে লাগলেন। বললেন, প্রতিবাদ করলেই কি প্রতিকার হয় দীপঙ্করবাবু? কিন্তু অন্যায় সহ্য করাটাও তো আরেক রকমের পাপ। সনাতনবাবু বললেন, প্রতিবাদ করলেই কি পূর্বের সূর্য পশ্চিমে ওঠে? কিন্তু পূর্ব দিকে সূর্য ওঠা তো অন্যায় নয় সনাতনবাবু। তার প্রতিবাদ করতে তো কেউ আপনাকে বলছে না। সনাতনবাবু বললেন, আপনি হয়তো বলছেন না, কিন্তু কেউ কেউ তো তা বলে। আমার মা তো বলে। আমার মা বলে পূর্ব দিকে সূর্য ওঠাটা নাকি ঠিক নয়। দীপঙ্কর বললে, কিন্তু আপনি তো জানেন সেটা ভুল, সুতরাং সেটার প্রতিবাদ করা আপনার উচিত ছিল না? তখন বোঝা উচিত ছিল সতী যেটা বলে সেটাই ঠিক। সনাতনবাবু আরও হাসতে লাগলেন। বললেন, না, তাই বা কী করে বলি বলো? ওইদিকে সতী যে বলে পশ্চিম দিকে সূর্য ডোবাটাও বেঠিক। এখন আমি কার প্রতিবাদ করি বলুন? মা যখন নির্মল পালিত বাবুকে বিশ্বাস করেছিল তখনও আমি প্রতিবাদ করিনি। সতী যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখনও তাই প্রতিবাদ করিনি। তাতে লাভ লোকসান কার কি হলো তা আমি জানি না, কারণ লাভ ক্ষতি দিয়ে তো আমি জীবনকে বিচার করি না। সেই বিচার করবে মারোয়ারিরা। সেই বিচার তো হিসেব নবিশের বিচার। দীপঙ্কর খানিক্ষণ সনাতনবাবুর মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইল। এই মানুষটাকে যেন আজ নতুন করে চিনতে পারলে দীপঙ্কর। একটা লাজুক মুখচোরা ভীরু মেরুদণ্ডহীন লোক বলেই এতদিন ধারণা হয়েছিল, কিন্তু আজ যেন দীপঙ্কর নিজের সামনে এক নতুন সনাতনবাবুকে দেখতে পেলে। হঠাৎই দীপঙ্কর বলে উঠল, তাহলে সতীর জন্য আপনি কোনো অভাব অনুভব করেন না বলুন? কে বললে করি না? সতীর সঙ্গে কি আমার লাভ লোকসানের সম্পর্ক যে তার অভাব বোধ করব না আমি? আকাশে মেঘ করলে সূর্যের অভাব বোধ করব না, আমাকে কি আপনি এতটাই নিষ্প্রাণ বলে মনে করেন? যেদিন পড়ে গিয়ে মার পা মুচকে গেল সেদিন রাত্রে আমার ঘুম আসেনি জানেন? সে কি মার সঙ্গে আমার লাভ লোকসানের সম্পর্ক থাকলে সম্ভব হতো? এ এক বিচিত্র মানুষ সনাতনবাবু, এক বিচিত্র ছেলে, এক বিচিত্র স্বামী। দীপঙ্কর তখনও অবাক হয়ে চেয়ে আছে সনাতনবাবুর দিকে। হঠাৎ সনাতনবাবু বললেন, চলুন দীপঙ্কর বাবু, আর দেরি নয়। আপনি একটু কাজের ক্ষতি করে হলেও চলুন। মনে আছে সেই দিন দীপঙ্কর অফিস থেকে বেরিয়ে হাসপাতালে যাবার সমস্ত রাস্তাটাতে বারবার অবাক হয়ে চেয়ে দেখেছিল সনাতনবাবুর মুখের দিকে। এতদিন তবে কোন সনাতনবাবুকে চিনে এসেছে? এতদিনের সব চেনা কি তার ভুল চেনা? এতদিনের সব দেখা কি তবে ভুল দেখা? হঠাৎ দীপঙ্কর জিজ্ঞেস করলে, আচ্ছা সনাতনবাবু, এতদিন সতী যে মিস্টার ঘোষালের ফ্ল্যাটে ছিল তাতে আপনার কোনো কষ্ট হয়নি? সনাতনবাবু যেন চমকে উঠলেন। বললেন, মিস্টার ঘোষালের ফ্ল্যাটে মানে? দীপঙ্কর বললে, মিস্টার ঘোষালের ফ্ল্যাটে ঠিক নয়, কিন্তু পাশাপাশি ফ্ল্যাটে ছিল। তা শুনে আপনার কোনো কষ্ট হয়নি? সনাতনবাবু বললেন, কে বললে কষ্ট হয়নি?
কষ্ট হয়েছে বলেই তো আজ তার বিপদের কথা শুনে এক্ষুনি তাকে দেখতে যাচ্ছি। আর তখন কি সুখে ছিল বলে দেখতে যাননি? সুখে তিনি কোনোদিনই ছিলেন না দীপঙ্কর বাবু। তিনি সুখে থাকতেই পারেন না। সুখ তার জন্য নয়। কেন? তারও কি সুখের আকাঙ্ক্ষা থাকতে নেই? তারও কি অন্য আর 5 জন মেয়ের মতো স্ত্রী হয়ে স্বামীর সংসার করতে ইচ্ছে হয় না? তাই কি মনে করেন? সনাতনবাবু বললেন, সুখ কথাটা বড় গোলমেলে দীপঙ্কর বাবু। সুখের জন্যই আমরা সবাই চেঁচাই, কিন্তু সুখী কি আমরা সত্যি চাই? সতীর কথা ছেড়ে দিন। আমার মা মামনি কি সুখ চেয়েছিল? আমার মামনি সুখ চাইলে সুখই পেত, সতীও সুখ চাইলে সুখ পেত। সুখ চাইনি তো কি চেয়েছিল? সনাতনবাবু বললেন, আমার মামনি চেয়েছিল টাকা। আর সতী? সতী কি চেয়েছিল? সনাতনবাবু বললেন, তার সঙ্গে আমার শুধু বিয়েই হয়েছিল। তিনি তখন নিজেই জানতেন না যে তিনি কি চান। তারপর তারপর বিয়ের পর কি চেয়েছিল? সনাতনবাবু বললেন, তিনি চেয়েছিলেন স্বামীকে, তিনি চেয়েছিলেন আমাকে। তিনি সুখ চাননি। তিনি জানতেন না যে কোনো কিছুকে অবলম্বন করে সুখ চাইতে গেলে অবলম্বনটাও যায়, সুখও আসে না। কিন্তু এত জেনেও তাকে আপনি এত কেন কষ্ট দিয়েছেন সনাতনবাবু? সনাতনবাবু বললেন, কিন্তু জেনেও তো আমি অসহায় ছিলাম দীপঙ্কর বাবু। আমি যে আমার নিজেকে দিয়েও তাকে সুখী করতে পারতাম না, কারণ তার চাওয়াটাই ছিল ভুল। দীপঙ্কর এইবার দৃঢ় হয়ে উঠল, বললে, সনাতনবাবু, আমার একটা অনুরোধ আপনি রাখুন। আমার একটা অনুরোধ আপনাকে রাখতে অনুরোধ করছি, রাখবেন? তখন গাড়ি গড়িয়ে চলছে তীরবেগে। রেলের আপিসের সেই বন্ধন থেকে দীপঙ্কর তখন বেরিয়ে এসেছে। রাস্তায় একটা প্রশাসন চলছে। সামনে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে একজন সকলকে সামলে চলেছেন। বেশ ফর্সা চেহারা, খদ্দরের পোশাক পরা, হৃষ্টপুষ্ট মুখখানা, পেছনে অসংখ্য ছেলে, গান্ধী টুপি মাথায় পরা। হঠাৎ নজরে পড়ল প্রাণমথবাবুকে। সেই গোড়ালি চাপা সুজুতো, সেই পান ভর্তি মুখ, সেই দৃঢ় বলিষ্ঠ মুখশ্রী। সকলকে নিয়ে এগিয়ে চলেছেন, সেই ঠিক আগেকার মতন, ঠিক সেই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলের সময় যেমন করতেন। ঝাঁ ঝাঁ রোদ, আর ঠিক তার পাশেই ফোঁটা। ফোঁটার গায়ে আরও সাদা খদ্দর, আরও পাতলা খদ্দর। ফোঁটারই যেন উৎসাহটা বেশি। সমস্ত কলকাতাটাই যেন আজ কংগ্রেসের মুখের দিকে চেয়ে রয়েছে। আর শুধু কি ফোঁটার মুখের দিকে? শুধু কি ছিটের মুখের দিকে? শুধুই কি প্রাণমথবাবুর মুখের দিকে? সমস্ত ইন্ডিয়া তখন আরও উদ্গ্রীব হয়ে চেয়ে রয়েছে মহাত্মা গান্ধীর মুখের দিকে, জওহরলাল নেহরুর মুখের দিকে, বল্লভভাই প্যাটেলের মুখের দিকে। আর কার দিকেই বা চাইবে? সুভাষ বোস যে নেই, সিআর দাসও নেই। কুইট ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে চলে যাও, আমরা আমাদের দেশ নিজেরাই চালাবো। হরিজন পত্রিকায় গান্ধী লিখেছেন, হোয়াট এভার দ্য কনসিকুয়েন্স, দেয়ার ফোর টু ইন্ডিয়া হার রিয়েল সেফটি অ্যান্ড ব্রিটিয়ান্স টু লাই ইন অর্ডারলি অ্যান্ড টাইমলি উইথড্রল ফ্রম ইন্ডিয়া। সমস্ত পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে কংগ্রেসের প্রস্তাব শুনে। এ বিদ্রোহ, এ বিপ্লব। বোয়েনেটের মুখে এর জবাব দিয়ে দাও। চার্চিল সাহেব মুখে চুরুট পুড়ে দিয়ে শুধুই হেসেছে। ইন্ডিয়া তো আর শুধু কংগ্রেসের নয়,
ইন্ডিয়া তো আর শুধু মিস্টার গান্ধীর নয়। মধুসূদনের রোয়াকে হয়তো তখনও সেই আড্ডা চলে, সেই আগেকার মতো। দীপঙ্কর আর যায়নি সেখানে। হয়তো দুনি কাকা আরও বুড়ো হয়ে গেছে, হয়তো পঞ্চাদাও সেই আগেকার মতো তর্ক করে খবরের কাগজ নিয়ে নেয়। আরে বাবা, কংগ্রেসই তো আর সর্বেসর্বা নয়। পঞ্চাদা হয়তো বলেছে, তা কংগ্রেস সর্বেসর্বা নয় তো কে সর্বেসর্বা শুনি? তোমার চার্চিল? চার্চিলের নাম শুনে সবাই হো হো করে হেসে গড়িয়ে পড়ে। কোথায় রইল চার্চিল? রুজভেল্ট না এলে কোথায় থাকতো চার্চিল বাছাধন? চার্চিল সাহেব বলেছে, ইন্ডিয়ায় কি শুধু হিন্দু আছে, মুসলমান নেই? মোহাম্মদ আলী জিন্নাও তো একজন লিডার। তারপর শিডিউল ক্লাস আছে, আম্বেদকর আছে। কংগ্রেসকে মানব কেন শুনি? কংগ্রেস কে? পঞ্চাদা বলেছে, তা তুমি কেন বাধা দিচ্ছ দুনি কাকা? স্বরাজ হলে তুমিও তো বেনিফিটটা পাবে। চাল সস্তা হবে, ডাল সস্তা হবে, দুধ সস্তা হবে। দুনি কাকা বলেছেন, ছাই হবে, ছাই হবে, এই কাজ কলা হবে। মধুসূদনের বর্দা বলেছে, এই তোমাদের মতো সব লোকেদের জন্যই স্বরাজ আটকে যাচ্ছে দুনি কাকা, নইলে একদিনে কবে এসে যেত। দুনি কাকাও খেপে যেত। আরে আমার কথা ছেড়ে দে, আমি তো ব্রিটিশ গভর্নমেন্টের খয়ের খাঁ। জিন্নাকে কথাটা বোঝা গে যা। ওই আম্বেদকরকে বোঝা না গিয়ে তোরা। তার বেলায় তো পেটে ইংরেজি বিদ্যে নেই। যা বোঝা গে যা। সত্যি তো, 19 মিলিয়ন মুসলিম আছে, 50 মিলিয়ন ডিপ্রেশন ক্লাস আছে, নেটিভ স্টেটে 195 মিলিয়ন প্রজারা আছে। টোটাল 390 মিলিয়ন লোকের মধ্যে 250 মিলিয়ন তো তারাই। তাদের আগে বোঝা গে যা, তারা তোদের গান্ধীর কথা শুনবে? তারা গান্ধীকে মানে? তারপর একটু থেমে দুনি কাকা বলে, আরে তোরা তো কেউ কারোর কথা বুঝিস না। দেশে হাজারটা ভাষা। বিহারি দেশ বলিস মেড়ো, মুসলমানদের বলিস নেড়ে। তোরা তো বলিস ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। তোদের নিজেদের মধ্যে কি মিলটা আছে শুনি? স্বরাজ হলে সামলাতে পারবি তো ঝঞ্ঝাট? রাগে ঘেন্নায় কথাগুলো বলে দুনি কাকা, যেন নিঃশব্দে একটা ছিছি করে ওঠে। সামনে প্রাণমথবাবুকে দেখে তবুও দীপঙ্করের যেন একটু আশা হলো। কোথাও কোনো বিরোধ নেই মানুষটার মধ্যে। সেই 90 মিলিয়ন হিন্দুদের প্রতিনিধি সেজেও আজ রাস্তায় বেরিয়েছেন। এই একই প্রশ্ন যদি করা যায় প্রাণমথবাবুকে, তো প্রাণমথবাবু কি জবাব দেবেন? প্রাণমথবাবু তো বিরোধে বিশ্বাস করেন না, অবিশ্বাসেও বিশ্বাস করেন না। তাহলে প্রাণমথবাবু এই কথার কি জবাব দেবেন? সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদে বলেছেন, আনকি ইজ অলওয়েজ প্রেফারেবল টু স্লেভারি, অ্যাজ দেয়ার ইজ হোপ অফ ইন্ডিপেন্ডেন্স অ্যারাইজিং আউট অফ আনকি। The movement will not collapse of the leaders are rounded up. প্রসেশনটা আস্তে আস্তে সরে যেতেই গাড়িটা আবার ছেড়ে দিলে। দীপঙ্কর পাশের দিকে চেয়ে দেখলে সনাতনবাবু তখনও সেই মিছিলের দিকে চেয়ে আছেন। রেলের হসপিটাল। দীপঙ্কর আগের নিচে নেমে বললে, আসুন। সনাতনবাবু নেমে দাঁড়িয়ে বললেন, আমি বড় চঞ্চল হয়ে উঠছি দীপঙ্করবাবু। কেন চঞ্চল হচ্ছেন কেন? এমন তো কিছু হয়নি সতীর, এমনি আনকনসিয়াস হয়ে পড়েছে। সনাতনবাবু বললেন, না সেইবার ডাক্তার বলেছিলেন কি না, নার্ভটা তার খুব শাটার্ড হয়ে গেছে, আসলে কখনো শান্তি পাননি তো। দীপঙ্কর বললে, সুখ দেয়া যখন আপনার ক্ষমতার বাইরে, তখন শান্তি তো আপনি একটু দিতে পারেন সতীকে। সনাতনবাবু বললেন, হ্যাঁ, আমি শান্তি তো দিতেই পারি, আমার সাধ্যে যেটুকু কুলোয় সেটুকু শান্তি তো আমি দিতেই পারি, সেটাও তো আমারই কর্তব্য। তারপর খুঁজে খুঁজে কেবিন নম্বর বার করলে দীপঙ্কর, বলে,
এই কেবিনেই আছে সতী। সনাতনবাবু বললেন, চলুন, আপনিও ভেতরে চলুন। দুজনে একসঙ্গে কেবিনে ঢুকল। দীপঙ্কর দেখলে, সনাতনবাবুও দেখলেন। মিস্টার ঘোষাল সতীর মাথার কাছে বসে তার মাথার কোঁকড়ানো চুলগুলোর ওপর হাত বুলিয়ে দিচ্ছে, আর সতী চেয়ে আছে তার মুখের দিকে। মনে আছে সেই দিন সমস্ত দিনটা দীপঙ্করের কেটেছিল একটা অভূতপূর্ব মগ্ন চৈতন্যের মধ্য দিয়ে। জীবনের কি এটাই চরম অর্থ? এই ভেতর থেকে বাইরে আসা, নাকি বাইরে থেকে ভেতরে আসাটাই আসল? জীবন থেকে যত বিচ্ছিন্ন হতে চেয়েছিল দীপঙ্কর, ততই যেন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল সে। পরে সনাতনবাবু বলেছিলেন, যত পুষ্টি হবে ফলের, ততই সে মোটাই আলগা হয়ে যাবে। কিন্তু তাই যদি হবে, তাহলে কেন মানুষ সমাজে আধিপত্য করতে চায়? কেন লক্ষ্মীকে সিন্ধুকে পুরে মানুষ সৌভাগ্যকে চিরস্থায়ী করতে চায়? কেন শত্রু জয় করে অমিত বীর্য হতে চায় মানুষ? কেন মানুষ পদ আর পদবি পেতে চায় সব আত্মসম্মান বিসর্জন দিয়ে? সনাতনবাবু বলেছিলেন, যারা তা চায় তারা নগদ বিদায়টাকে যে বড় করে দেখে দীপঙ্করবাবু। কিন্তু যা হাতের মুঠোয় পাওয়া গেল, তাতে তো তাদের সুখ নেই। তখন বলে আরও চাই। তাহলে কিসের সুখ? হাসপাতাল থেকে ফেরবার সময় সনাতনবাবু বলেছিলেন, আগে বলুন কোন সুখটা চান, দেহের, না মনের, নাকি আত্মার? কোথা থেকে কোথায় কথা গড়িয়ে গেল দীপঙ্কর বুঝতেই পারলে না। এতদিন এত মানুষের মুখোমুখি হয়েছে দীপঙ্কর, কিন্তু এমন অদ্ভুত মানুষের সংস্রবে কখনো আসেনি। সেই আশুতোষ কলেজের অমলবাবু, সেই প্রাণমথবাবু, তারাও কেউ এমন করে এই দিক থেকে জীবনকে কখনো দেখাননি। সনাতনবাবু দীপঙ্করের কাছে শুধু যেন ব্যক্তিই নয়, যেন একটা তত্ত্ব। সেই দিনকার হাসপাতালের ঘটনাতেই সনাতনবাবু যেন আরও রহস্যময় হয়ে উঠলেন। এমন হবে তা তো ভাবতেও পারেনি দীপঙ্কর। দীপঙ্কর ভেতরে ঢুকতেই মিস্টার ঘোষাল একটু ফণা তুলে উঠেছিল। হয়তো কিছু কটু কথাও শোনাতো দীপঙ্করকে, কিন্তু সনাতনবাবুকে দেখে যেন একটু সংকুচিত হয়ে উঠেছিলেন, হয়তোবা সন্দেহও করেছিলেন। পরিচয়টা দীপঙ্করই করিয়ে দিলে, বলে, ইনি মিস্টার ঘোষ, মিসেস ঘোষের হাজব্যান্ড। মিসেস ঘোষের অসুখের খবর শুনে দেখতে এসেছেন। তাড়াতাড়ি মিস্টার ঘোষাল সনাতনবাবুর একটা হাত নিজের হাতে টেনে নিলেন, বললেন, ভারী খুশি হলাম আপনার সঙ্গে পরিচিত হয়ে মিস্টার ঘোষ। এই দেখুন না, মিসেস ঘোষের অসুখে আমিও আপিস থেকে আজ বাড়ি যেতে পারিনি। আপনি এলেন, আমি একটু নিশ্চিন্ত হলুম। এখন আপনি দেখুন, আমি যাই। সতী এতক্ষণ কথাগুলো শুনছিল, বলে, না, তুমি যেও না। মিস্টার ঘোষাল, দীপঙ্কর, এমনকি সনাতনবাবু পর্যন্ত সতীর এই এতটুকু কথাতে যেন স্তম্ভিত হয়ে গেলেন। কিন্তু তা এক মুহূর্তের জন্য। তারপরেই সনাতনবাবু সতীর দিকে এগিয়ে গেলেন, বললেন, কেমন আছো সতী তুমি? কি হয়েছে তোমার? আর হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? তুমি তো জানো তোমার শরীর দুর্বল, আপিসের পরিশ্রম তোমার সহ্য হবে না। সতী চুপ করে চেয়ে রইল সনাতনবাবুর দিকে। কিছু কথাই বেরোল না তার মুখ দিয়ে। সতীর মাথার চুলের ওপর হাত বোলাতে লাগলেন সনাতনবাবু। তারপর নিচু হয়ে বসলেন মাথার কাছে, বললেন, নিজের ওপর আর কত অত্যাচার করবে তুমি বলো তো? সনাতনবাবু যেন ভুলেই গেছেন ঘরে আরও অনেক লোক রয়েছে। সারাদিন মানুষটার খাওয়া হয়নি, বিশ্রাম হয়নি। যে মানুষ সব সহ্য করেন মুখ বুজে, সেই মানুষটা বুঝি আজ আরও অনেক সহ্য করবার জন্যই এখানে এসেছেন। মনে হলো যেন আরও অনেক ব্যথার আঘাত সইবার পণ নিয়ে তিনি আজ তৈরি করেছেন নিজেকে।
তুমি অনেক সহ্য করেছো সতী, অনেক তুমি আঘাতও করেছো। যত আঘাত তুমি নিজে পেয়েছো তার অনেক বেশি আঘাত তুমি দিতে চেয়েছো, কিন্তু এখন তো তুমি বুঝলে আঘাত করতে চাইলেই আঘাত করা যায় না। সতী তবুও কিছু কথা বললে না, এক দৃষ্টে সনাতনবাবুর দিকে চেয়ে রইল। সনাতনবাবু বলতে লাগলেন, তুমি আমার স্ত্রী, আবার আমাদের বাড়ির বউও বটে। তোমার লজ্জা যে আমারও লজ্জা সতী, আমাদের বাড়িরও লজ্জা। তোমার অপমান যে আমারও অপমান, আমাদের বাড়িরও অপমান সতী। তোমাকে বাদ দিয়ে তো আমরা আমাদের নিজেদের আলাদা অস্তিত্বের কোনো মূল্য পাই না, মূল্য নেই। এতক্ষণে সতী কথা বললে। আর তোমার মা? সনাতনবাবু বললেন, মামনির কথা বলছো? তুমি যেমন আমার স্ত্রী, মামনি তেমনি আমার মা। মা যদি তোমার মতো বাড়ি ত্যাগ করে চলে যেত, মাকেও আমি এমনি করেই বলতাম। সংসারে বাস করতে গেলে কাউকে যে ছাড়া যায় না সতী, তুমি আমাকে ভুল বুঝো না। সতী বললে, তুমি কি এই কথাগুলোই বলতে এসেছো এখানে? সনাতনবাবু বললেন, তোমার অসুখের কথা শুনেই আমি এসেছি, কোনো বিশেষ কথা বলতে আসিনি। আর তোমার বিপদের দিনে যদি না আসি, আর কখন আসবো বলো? সতী বললে, আমাকে দেখতেই যদি এসে থাকো তাহলে আমাকে দেখা তো হলো, এবার যাও। সনাতনবাবু বললেন, কিন্তু তোমাকে তো শুধু দেখতে আসিনি, তোমাকে নিয়ে যাব বলেই যে এসেছিলাম। কোথায় নিয়ে যাবে? মিস্টার ঘোষাল এতক্ষণে কথা কইলেন, বললেন, এর পরেও আপনি আপনার বাড়িতে নিয়ে যাবার কথা বলতে পারছেন মিস্টার ঘোষ? এত ঘটনার পরেও মিসেস ঘোষ আপনাদের বাড়িতে যেতে রাজি হবেন? দীপঙ্কর হঠাৎ বাধা দিলে, বলে, মিস্টার ঘোষাল, চলুন আমরা দুজনে বাইরে যাই। মনে হয় এখন এখানে আমাদের আর থাকাটা উচিত নয়। হোয়াই? এখানে আমাদের থাকতে দোষ কি? কিন্তু সনাতনবাবু সেই সব কথায় কান না দিয়ে তেমনি করেই বলতে লাগলেন, তোমার চোখে হয়তো আমি অন্যায় করেছি সতী, তোমার চোখে হয়তো আমি দোষী, কিন্তু সুস্থ মন নিয়ে কখনো যদি ভেবে দেখো, দেখবে আমার কোনো অন্যায় হয়নি, আমি কোনো দোষই করিনি, আমি নিরুপায় সতী। তারপর একটু থেমে সতীর মুখের কাছে মুখ এনে আবার বলতে লাগলেন, মানুষকে জীবনে একাধারে অনেকগুলো কর্তব্য পালন করতে হয়। কখনো সে ছেলে, কখনো সে স্বামী, আবার কখনো সে গৃহকর্তা, আবার কখনো সামাজিক মানুষ। একসঙ্গে এতগুলো কর্তব্য পালন করতে গিয়ে, সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তার ভুলও হয়, আবার কখনো ভ্রান্তিও হয়। কিন্তু তার জন্য কি এতখানি শাস্তি দিতে হয় তাকে? শাস্তি? সতী যেন নিজের মনেই নীরবে নিজের প্রতিবাদ করে উঠল, বলে, আমি আবার শাস্তি তোমাদের কখন দিলাম? সব শাস্তি তো তোমরাই আমার মাথায় তুলে দিলে। সনাতনবাবু বললেন, সেই জন্যই কি এতখানি শাস্তি নিজের মাথায় তুলে নিতে হয়? সতী বললে, আমি যদি এই শাস্তি নিজের মাথায় তুলে নিয়েই থাকি, তাতে তোমাদের রাতের ঘুমের তো কোনো ব্যাঘাত হয়নি, তাতে তোমাদের বাড়ির দেওয়াল থেকে আধখানা ইঁটও তো কই খসে পড়েনি। তা যদি পড়তো, তাহলে আজ আমার এই দুর্দশা হতো? তোমরা যদি আমার কষ্টের কথা এতটুকু ভাবতে, আমি কি আজ তোমাকে ছেড়ে এই রসাতলে এসে নামি? তুমি যদি আমার কথা একটু বুঝতে, আমি এমন করে এই নরকে এসে ডুবি? সনাতনবাবু সতীর মাথায় আরও জোরে জোরে হাত বুলোতে লাগলেন। দীপঙ্করের মনে হলো সনাতনবাবু যেন পারলে সতীর মাথাটা নিজের কোলে তুলে নিতেন।
এক দৃষ্টে তিনি চেয়ে আছেন সতীর মুখের দিকে। আশ্চর্য, এমন স্বামীকেও সতী ভুল বুঝতে পারল? এমন স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী বাড়ি থেকে চলে আসতে পারে? মিস্টার ঘোষালেরও মুখের দিকে চেয়ে দেখলে দীপঙ্কর। মিস্টার ঘোষালও এক দৃষ্টে চেয়ে আছে সতীর দিকে। স্বামীর সঙ্গে সতী কথা বলছে, আর মিস্টার ঘোষাল কান পেতে প্রত্যেকটি কথা শুনছে, প্রত্যেকটি ভাবভঙ্গি গিলছে। দীপঙ্কর মিস্টার ঘোষালের দিকে ইঙ্গিত করে চুপি চুপি বললে, চলুন মিস্টার ঘোষাল, আমরা একটু বাইরে গিয়ে দাঁড়াই। কেন? ওদের প্রাইভেট কথা আমরা নাইবা শুনলাম, আর ও শোনা কি আর ভালো? সতী আবার বলতে লাগলো, অথচ তোমরা জানো না ছোটবেলা থেকে আমি কতদিন শিব পুজো করেছি, কতদিন কালীঘাটের মন্দিরে গিয়ে মনের মতো স্বামী সৌভাগ্য কামনা করেছি। তোমরা জানো না, কিন্তু ওই যে দীপু দাঁড়িয়ে আছে, ও সব জানে। সোনার কার্তিকের ঘাটে গিয়ে পুরো বৈশাখ মাসটা গঙ্গায় স্নান করেছি। কেন জানো? তোমার মতো স্বামী পাবার জন্য। বিশ্বাস করো, শুধু তোমার মতো স্বামী পাবার জন্যই আমি করেছি। সেদিন আমি তোমার মতো স্বামী চেয়েছিলুম ঠাকুরের কাছে। তা তুমি জানো? বলতে বলতে সতীর দু চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো। মিস্টার ঘোষাল তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বার করে সতীর চোখ দুটো মুছিয়ে দিলে। কিন্তু তার বদলে আমি কি পেলুম? কি পেলুম আমি বলো তো? তোমরা আমায় তার বদলে কি দিলে? কি দিলে তার বদলে? আমি চেয়েছিলুম স্বামী, তোমরা দিলে অপমান। সকলের সামনে আমাকে তোমরা রেপ করলে। তোমাদের বাড়ির বউয়ের আউটরেজ তোমাদের বাড়ির ঝি চাকর সবাই মিলে চোখ মেলে দেখলে। এর চেয়ে আর বড় কিছু অপমান আমার আগে আর কোনো হিন্দু ঘরের বউ ভাবতে পেরেছে, কল্পনাও করতে পেরেছে? তারপর একটু থেমে আবার বলতে লাগলো, এত অপমানও আমি মুখ বুজে সইতে পারতুম, যদি তুমি একটু মুখ তুলে চাইতে, যদি তুমি একটু আদর করতে, যদি তুমি আমার কথা একটু বুঝতে। সনাতনবাবু বললেন, তোমার যা বলবার আছে আজ বলো তুমি, আমি শুনি। তোমরা বললে আমার বাবার এত টাকা আছে জানলে আরও টাকা চাইতে, অর্থাৎ বাবা আরও টাকা দিতে পারতেন মেয়ের বিয়েতে। তারপর তোমরা বললে আমার দিদি যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তা আগে জানলে আমাকে বাড়ির বউ করতে না। তারপর বলতে বলতে সতী আরও যেন মুষড়ে পড়ল, কিন্তু তখনই নিজেকে সামলে নিয়ে আবার বলতে লাগলো, নিজে মা হয়েও মা হতে পারলাম না। এর চেয়ে বড় দুঃখ মেয়ে মানুষের জীবনে আর কি আছে বলো তো? তবুও সেই জন্য আবার তোমরা আমাকেই খোঁটা দিলে, যেন মা হয়ে আমি আমার নিজের ছেলেকে মেরে ফেলেছি। এবার সতী নিজেই নিজের মুখটা আঁচল দিয়ে ঢাকল। তারপর হঠাৎ আবার মুখ তুলে বললে, কিন্তু আমি কি দোষ করেছিলাম বলো তো তোমাদের, যে তোমরা এমন করে আমার জীবনটাকে নষ্ট করে দিলে? আমি তোমাদের কি ক্ষতিটা করেছিলুম যে তোমরা সবাই মিলে আমায় এমন শাস্তি দিলে? তোমরা আমার কাছে কি চেয়েছিলে সত্যি করে বলো তো? আজ তো তুমি আমার সামনে একলা বসে আছো, আজ তো তোমার বলতে আর কোনো বাধা নেই। বলো, আমি তোমাদের কি ক্ষতিটা করেছিলুম সত্যি সত্যি? সনাতনবাবু তবুও কিছু বললেন না। সতী বললে, জানি এসব কথার উত্তর তুমি কখনো দাওনি, আজও দেবে না। উত্তর যদি তুমি দিতে পারবে তাহলে আমার এই অধঃপতন হবে কেন? কেন তোমাদের বাড়ির বউ হয়ে আমাকে আজ রাস্তার ফুটপাতে নামতে হবে? কিংবা ফুটপাতও হয়তো এর চেয়ে অনেক ঢের ভালো ছিল। এবার হয়তো সেখানেই নামবো। একদিন হয়তো সেই ফুটপাতেই আমাকে শেষ পর্যন্ত নামতে হবে। এও হয়তো আমার কপালে আছে। মিস্টার ঘোষাল অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন।
এইবার বললে, মিস্টার ঘোষ, কাইন্ডলি আপনি একটু চুপ করুন। মিসেস ঘোষ এখনও অসুস্থ। আপনার সঙ্গে কথা বলে আরও অসুস্থ হয়ে পড়বেন। সনাতনবাবু মাথা তুললেন। এতক্ষণে যেন খেয়াল হলো ঘরে অন্যান্য লোকেরাও আছে। বললেন, কি বললেন? আমি বাইরে যাব? হ্যাঁ, দেখছেন না কত ইমোশনাল হয়ে উঠেছেন মিসেস ঘোষ। হঠাৎই সতী বললে, না, তোমাকে বাইরে যেতে হবে না। তারপর বললে, কত দিন পর তোমাকে আমার কাছে পেয়েছি, আজকে তোমাকে সব শোনাবো। আর যদি কখনো এই সুযোগ না পাই? দীপঙ্কর মিস্টার ঘোষালের দিকে ফিরে বললে, মিস্টার ঘোষাল, আসুন, আমরাই বরং বাইরে গিয়ে দাঁড়াই। ওনাদের হাজব্যান্ড ওয়াইফের একটু বোঝাপড়া হতে দিন। আসুন। কেন? বাইরে কেন যাব? আমরা কি ওদের কোনো বাধা দিচ্ছি? দীপঙ্কর বললে, বাধা দেবার কথা হচ্ছে না। ওদের মধ্যে একটা মিটমাট হয়ে গেলে তো ভালো, বলুন। মিস্টার ঘোষাল যেন বিরক্ত হলেন। বললেন, দরকার থাকে তুমি যাও, আমি কেন যাব? কিন্তু আপনার সামনে কি ওরা ফ্রিলি কথা বলতে পারবেন? সতী বলতে লাগলো, ওগো, প্রথম প্রথম নিজেকে আমি বড় অপরাধী বলে মনে করতাম। জানো, একবার মনে হতো আমারই দোষে বোধহয় এমন হলো। হয়তো আমি একলা এর জন্য দায়ী। এত মেয়ে তো শ্বশুরবাড়ি সংসার করছে, শাশুড়ি স্বামীর লাথি ঝাঁটা খাচ্ছে, কিন্তু আর কোনো বই তো এমন করে আমার মতো বাইরে বেরিয়ে আসে না। বাইরে বেরিয়ে এসে ঘর ভাড়া করে পরের আশ্রয়ে থাকে না। আর কোনো বই তো আমার মতো নিজের বাবার অগাধ টাকা থাকা সত্ত্বেও এমন করে পুরুষদের অফিসে চাকরি করে না। কিন্তু তখনই আবার মনে হতো, আর কোনো বই তো স্বামীর কাছে এমন ব্যবহারও পায় না। একবার ভাবতাম, তুমি যদি অমানুষ হতে, মাতাল হতে, তাও বুঝি এর চেয়ে ঢের ভালো হতো। তুমি যদি গরিব কেরানি হতে আর টাকার অভাবে কাবলিওয়ালাদের কাছে টাকা ধার করতে, তাও বুঝি এর চেয়ে শতগুণে ভালো ছিল। কিন্তু তুমি কেন হলে অন্যরকম? তুমি কেন শিক্ষিত, স্বাস্থ্যবান ভদ্রলোক হলে? কেন তুমি ছোট লোকদের মতো আমাকে মারো না? তাতেও বুঝি আমি তৃপ্তি পেতাম। কিন্তু এও হয়তো আমারই কপাল। এও আমার কপালের ফের ছাড়া আর কি বলবো বলো? সনাতনবাবু চুপ করেই সব শুনছিলেন। হঠাৎ বললেন, এখন তুমি যেতে পারবে? কোথায়? আমার সঙ্গে? তোমাদের বাড়িতে? সনাতনবাবু বললেন, হ্যাঁ, তোমাকে নিয়ে যাব বলেই এসেছিলাম। সকাল থেকে আজ আমার খাওয়া দাওয়াই হয়নি। কেন? খাওয়া হয়নি কেন? আমার জন্য? সনাতনবাবু বললেন, সকাল থেকে অনেক কাণ্ড ঘটে গেছে বাড়িতে। পুলিশ এসেছিল, ব্যাংক থেকেও লোক এসেছিল। সেই তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তারপর দীপঙ্করবাবু টেলিফোনে তোমার অসুখের খবর জানালেন। তুমি চলো সতী, তুমি নিজে যে শাস্তি পাচ্ছ তার চেয়ে অনেক বেশি শাস্তি আমরা পাচ্ছি। সতী যেন আরো করুণ হয়ে উঠল। বলে, ওগো, তুমি সত্যি বলছো? আমার যে বিশ্বাস হচ্ছে না। মিস্টার ঘোষাল হঠাৎ বাধা দিয়ে বললেন, কিন্তু মিস্টার ঘোষ, আপনি যে মিসেস ঘোষকে বাড়িতে নিয়ে যেতে বলছেন, তারপর যদি আবার সেই অত্যাচার শুরু হয়, আবার যদি রিপিট হয় সমস্ত কিছু? দীপঙ্কর বললে, মিস্টার ঘোষাল, আপনি একটু চুপ করুন। আপনি কেন ওনাদের মধ্যে কথা বলছেন? মিস্টার ঘোষাল রেগে গেল। বললে, হোয়াই? আমার এভরি রাইট আছে বলবার। আমি মিসেস ঘোষের ওয়েল উইশার। মিসেস ঘোষ, আপনি শ্বশুর বাড়িতে যাবার আগে ভালো করে ভেবে নেবেন।
এবারে যেন আর সেই সেম মিস্টেক করবেন না। তারপর সনাতনবাবুর দিকে ফিরে বললেন, আপনি আপনার মার পারমিশন নিয়েছেন তো? সনাতনবাবু বললেন, মাকে বলেই এসেছি সতীকে নিয়ে যাব। তিনি মত দিয়েছেন? না। মিস্টার ঘোষাল বললেন, তাহলে আপনি কি চান মিসেস ঘোষ আবার ইনসাল্টেড হন? আপনি মিসেস ঘোষের লাইফ আবার মিজারেবল করে তুলতে চান? তাহলে আপনি নিয়ে যেতে চাচ্ছেন কেন সেইখানে এসব জেনেও? সনাতনবাবু বললেন, সতী আমার স্ত্রী, আমি তার ভালো মন্দ বুঝতে পারি বলেই তাকে নিয়ে যেতে চাইছি। কিন্তু আপনি কি হাজব্যান্ডের ডিউটি এতদিন প্রপারলি করতে পেরেছেন? এইবার দীপঙ্কর এগিয়ে গেল, বলে, মিস্টার ঘোষাল, আপনি চুপ করুন। আপনি আর কথা বলবেন না দয়া করে। হোয়াট? মিস্টার ঘোষালের চোখে যেন আগুন জ্বলে উঠল। বললে, কি বললে? আর একবার বলো। দীপঙ্কর ধীর স্থিরভাবে বললে, যা কিছু বলবার থাকে আপনি বাইরে গিয়ে বলুন, এখানে চেঁচাবেন না। মিস্টার ঘোষাল রাগে ফুলতে লাগলো। অভ্যাস মতো একবার পকেটে হাত দিলে, কিন্তু যা খুঁজছিল তা না পেয়ে আরো ক্ষেপে উঠল যেন। বলে, আটার ইট সেকেন্ড টাইম। আরেকবার বলো কথাটা। আই শ্যাল কিল। দীপঙ্কর আবার স্পষ্ট ভাষায় বললে, এখানে গোলমাল করবেন না, আপনি বাইরে যান। আই উইল নট। ইউ মাস্ট। হঠাৎই যেন দীপঙ্করেরও কেমন রোগ চেপে গেল। বললে, আপনাকে বাইরে যেতেই হবে। তুমি কি ভেবেছ সেন? তুমি ভেবেছ আমি অ্যারেস্ট হয়েছি বলে ভয় পাবো তোমার কথায়? তুমি ভুলে গেছো কে তোমায় ক্লার্ক থেকে প্রমোশন দিয়ে আপিসার করেছে? তুমি জানো গভর্নর স্যার জন হারবার্ট আমার ফ্রেন্ড। ফজলুল হককে আমি এক্ষুনি রিং করে তোমায় শিক্ষা দিতে পারি। ইউ নো হোয়াট আই অ্যাম। দীপঙ্কর বললে, আপনি আর একটা কথাও বলবেন না স্যার। ইউ গেট আউট প্লিজ। হঠাৎই ঘোষালের মূর্তি আরও ভয়াবহ হয়ে উঠল। নিজের ফ্ল্যাটে হলে এতক্ষণ হয়তো অন্য কাণ্ড বাঁধিয়ে বসত। রাগে ফুলতে ফুলতে বললে, তুমি জানো তুমি ক্লাস 1 গভর্নমেন্ট অফিসারের সঙ্গে কথা বলছো? দীপঙ্কর বললে, জানি। আমি কথা বলছি একজন মিথ্যেবাদীর সঙ্গে। আর তুমি কি? আমি কি জানি না ভেবেছ? আমি জানি না ভেবেছ মিস মাইকেলের সঙ্গে তোমার কিসের সম্পর্ক ছিল? কেন আফটার অফিস আওয়ার্স তুমি সেইখানে যেতে? দীপঙ্কর হুঙ্কার দিয়ে উঠল, স্টপ দ্যাট। কেন থামবো? ডু ইউ নো আমি সব জানি। আমি জানি তোমার সঙ্গে মিসেস ঘোষের কিসের সম্পর্ক। মিসেস ঘোষের সামনেই বলছি। মিসেস ঘোষের জন্য তোমার এই এত ইন্টারেস্ট কেন তা বলবো? হঠাৎই দীপঙ্কর আর সামলাতে পারলেন না নিজেকে। সেইখানেই সেই হাসপাতালের কেবিনের ভেতরে সতী আর সনাতনবাবুর সামনেই প্রচণ্ড একটা ঘুষি বসিয়ে দিল মিস্টার ঘোষালের চোয়ালের ওপর। স্ক্রাউন্ডেল, বিস্ট, এইসব জঘন্য লোকের সামনে মায়া দয়া অহিংসার কোনো দাম নেই। এরা মানুষ পদবাচ্যও নয়, জন্তু পদবাচ্যও নয়। এদের জন্য রেলওয়ের এত বদনাম, এদের জন্যই ইন্ডিয়ানদের এত কলঙ্ক, এদের জন্যই বাঙালিদের এত নিন্দে। এরা থাকলেই বা কি আর মরলেই বা কি? দরকার বুঝে এরা একবার বাঙালি সাজে, আবার কখনো সাউথ ইন্ডিয়ান সাজে। এরা পেস্ট অফ দ্য সোসাইটি। মিস্টার ঘোষাল কিন্তু তখন হঠাৎ আচমকা একটা আঘাত পেয়ে মেঝের ওপর লুটিয়ে পড়েছে। দীপঙ্করের ঘুষির আঘাত খেয়ে চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে। পাশে ছিল একটা চেয়ার, সেই চেয়ারের কোণটা মাথায় লেগে দিগ্ভ্রম হয়ে গেছে একেবারে। আর দীপঙ্কর তখনও চিৎকার করছে, স্ক্রাউন্ডেল, বিস্ট। এক মুহূর্তের মধ্যে কি যে একটা কাণ্ড ঘটে গেল।
সনাতনবাবু সমস্ত দেখে শুনে হতবুদ্ধি হয়ে গেছেন। আর সতীও প্রথমটায় হতবুদ্ধি হয়ে গিয়েছিল। তারপর মিস্টার ঘোষালকে মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে দেখে চিৎকার করে উঠেছে। এ কি করলে তুমি দীপু? দীপঙ্কর বললে, শয়তানের একটা শিক্ষা পাওয়া দরকার ছিল সতী। ও বুঝুক ভদ্রলোকের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয়। তাই বলে তুমি ওকে মারবে? তাই বলে তুমি ওকে মেরে ফেলবে? দীপঙ্কর বললে, না, তোমার ভয় নেই সতী, অত সহজে ও মরে না, কিন্তু ওকে মেরে ফেললেই হয়তো আজ ভালো হতো। সতী নিজেই অসুস্থ শরীর নিয়ে উঠে ধরতে যাচ্ছিল। সনাতনবাবু ধরে শুইয়ে দিলেন। সতী বললে, ছাড়ো, ছাড়ো আমাকে তুমি। আমার চোখের সামনে তোমরা ওকে মারবে? তোমরা এত নীচ, এত হীন। মিস্টার ঘোষাল কিন্তু ততক্ষণ প্রথম চোটটা সামলে নিয়েছেন। মাটি আঁকড়ে ধরে উঠবার চেষ্টা করলেন। তারপর দীপঙ্করের দিকে চাইতেই দীপঙ্কর আবার শাসালে, বলে, আবার এগিয়ে এলে আবার মারবো তোমায়, এইবার খুন করে ফেলবো। সতীও চিৎকার করে উঠল, দীপু, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভেতরের এই গোলমাল শব্দ তখন বাইরের থেকে ডাক্তার, নার্স সবাই শুনে ঢুকে পড়েছে। দীপঙ্কর তাদের দেখে বললে, এখান থেকে মিস্টার ঘোষালকে বাইরে নিয়ে যান, দরকার হলে ফার্স্ট এড দিন। কি হয়েছে স্যার? দীপঙ্কর বললে, দিস ইজ মিস্টার ঘোষাল, জামিনে ছাড়া পাওয়া আসামি, এক্স ডিটিএস। ইউ নো এভরিথিং অ্যাবাউট হিম। মিস্টার ঘোষাল আর কথা বললে না। একটু ক্রুদ্ধ ক্ষুব্ধ দৃষ্টি দিয়ে দীপঙ্করের দিকে চেয়ে দেখতে দেখতে নিজেই টলতে টলতে কেবিন থেকে বেরিয়ে গেল। আর ফিরলও না। সনাতনবাবু তখনও হতবুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। দীপঙ্কর সতীর দিকে এগিয়ে গিয়ে বললে, সতী, কিছু মনে করো না। কিন্তু সতী বোমার মতো হঠাৎ ফেটে উঠল, বললে, তোমরা কি ভেবেছ? তোমরা ভেবেছ আমার সামনে অপমান করবে ওকে? বেরিয়ে যাও তোমরা সবাই, বেরিয়ে যাও। কে আসতে বলেছিল তোমাদের এখানে? কেন এসেছিলে তোমরা? আমাকে এত অপমান করেও তোমাদের আশ মেটেনি? আরও অপমান করতে চাও? আরও অত্যাচার করতে চাও? কি ভেবেছ তোমরা? দীপঙ্কর আরও সামনের দিকে এগিয়ে গেল, বলে, সতী, শোনো শোনো। সতী তবুও শুনবে না, বললে, না না, আমি কিছুই শুনতে চাই না। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমরা আমার সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। সতীর মুখের চেহারা দেখে ভয় পেয়ে গেলেন সনাতনবাবু। বললেন, চলুন দীপঙ্কর বাবু, আমরা চলে যাই। দীপঙ্কর অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সতীর মুখের দিকে চেয়ে, কিন্তু তখন সতী চাদর দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেলেছে। কোনো অনুনয় বিনয়েই আর কাজ হবে না তা বোঝা গেল। দীপঙ্কর শেষবারের মতো ডাকলে, সতী, একটা কথা শোনো আমার। না না, তোমরা দূর হয়ে যাও ঘর থেকে, চলে যাও এখান থেকে। তোমাদের মুখ আমি দেখতে চাই না, যাও। দীপঙ্কর বাইরে বেরিয়ে এলো। সনাতনবাবুও ফিরে এলেন। শম্ভু হাসপাতালের দরজার সামনে দাদাবাবুর জন্য দাঁড়িয়েছিল। কোথা দিয়ে যে কি ঘটে গেল যেন কিছুই কিনারা করা গেল না। দীপঙ্কর বললে, শুধু শুধুই আপনাকে কষ্ট দিলাম সনাতনবাবু। কষ্ট? আমার আর কিসের কষ্ট? আপনি মাকে বলে এসেছিলেন আজকে বাড়ি নিয়ে যাবেন সতীকে। সতীও বা হয়তো যেত, কিন্তু আমার জন্যই সব গোলমাল হয়ে গেল। সনাতনবাবু হাসলেন, বললেন, আমি কিন্তু হতাশ হইনি দীপঙ্কর বাবু, আমি এত সহজে হতাশ হই না। দীপঙ্কর বললে, অথচ কেন যে অমন করে ধৈর্য হারালুম কে জানে। মানুষের অন্যায়, মানুষের নীচতা
আমাকে বড় সহজে পীড়া দেয়, তাই হয়তো নিজেকে আর ধৈর্য ধরে রাখতে পারিনি। আমি বুঝতে পারি না কেন মানুষ সহজ ভদ্রতাটুকু ভুলে যায়, কেন মানুষ যেমন নীচ এমন হীন হতে পারে। কিন্তু আমি ওতে বিচলিত হই না দীপঙ্কর বাবু। বিচলিত হলে লক্ষ্যে পৌঁছানো যায় না। সত্যি সেদিন সমস্ত দিনটা একটা অভূতপূর্ব মগ্ন চৈতন্যের মধ্যে দিয়ে কেটেছিল দীপঙ্করের। জীবনের কি এইটাই চরম অর্থ? এর ভেতর থেকে বাইরে আসা, নাকি বাইরে থেকে ভেতরে আসাটাই আসল? জীবন থেকে যত বিচ্ছিন্ন হতে চেয়েছিল দীপঙ্কর, ততই যেন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল সে। সনাতনবাবু বলেছিলেন, যত পুষ্ট হবে ফল, ততই সে হালকা হবে বোটায়। কিন্তু তাই যদি হবে, তবে কেন সমস্ত মানুষ সমাজে আধিপত্য চায়? কেন লক্ষ্মীকে সিন্ধুকে পুরে সৌভাগ্যকে চিরস্থায়ী করতে চায়? কেন শত্রু জয় করে অমৃতবীর্য হতে চায় মানুষ? কেন মানুষের পদ আর পদবি আত্মসম্মানের বিনিময়ে পেতে চায় মানুষ? সনাতনবাবু বলেছিলেন, যারা তা চায় তারা যে নগদ বিদায়টাকেই বড় করে দেখে দীপঙ্কর বাবু, কিন্তু তারা জানে না যে যা হাতের মুঠোয় পাওয়া গেল তাতে তাদের সুখ নেই। তখন বলে আরও চাই। তাহলে কিসে সুখ? সনাতনবাবু বলেছিলেন, আগে বলুন কোন সুখটা চান, দেহের, মনের নাকি আত্মার? কিন্তু অত দূরে তখনও পৌঁছতে পারেনি দীপঙ্কর। সারাদিন সনাতনবাবুর খাওয়া দাওয়া হয়নি। দীপঙ্করেরও তখন অত আলোচনা করবার সময় নেই। আপিসেও অনেক কাজ পড়ে রয়েছে। দীপঙ্কর বললে, আপনি কিছু ভাববেন না সনাতনবাবু, আমি কালকে আবার আসবো সতীর কাছে। আমি আপনাকে খবর দেব সতী কেমন থাকে। তা অফিসের ভেতর সেদিন তখনও সেই আলোচনায় চলছিল, সে মিস্টার ঘোষালের কীর্তি কাহিনী। এতদিন ভয়ে কারুর মুখ ফোটেনি। সবাই ভেবেছিল মিস্টার ঘোষাল শুধু দেবতাই নয়, শয়তানদেরও নাগালের বাইরে। এতদিন সবাই মিস্টার ঘোষালকে সেলাম করেছে, সামনে খোশামত করেছে, সামনে স্বার্থসিদ্ধির একটা মহা অস্ত্র হিসেবে দেখেছে। আর আজ এক মুহূর্তেই সেই দেবতাই বাঁদরে রূপান্তরিত হয়ে গেছে। এক মুহূর্তেই সব শাসনের বাঁধ ভেঙে গেছে। সবাই বলছে, বাবা, কলিযুগ হলে কি হবে, এতগুলো লোকের সাপ অমনি আর কখনো যায়? পুলিনবাবু টেবিলের উপর পা তুলে দিয়ে বললে, আমি বলে দিচ্ছি, ও কিছু হবে না। কিছু হবে না মানে? ও কিছু হবে না, দেখবেন ও ঠিক ছাড়া পেয়ে যাবে। কখনো ছাড়া পাবে না। ছাড়া যদি পায় তো ব্রিটিশ রাজ্য উল্টে যাবে মশাই, দেখে নেবেন। ওপাশ থেকে কাঞ্চনবাবু বললে, উল্টোতে আর কি বাকিটা আছে মশাই, ব্রিটিশ রাজত্ব এমনিতেও উল্টোবে, অমনিতেও উল্টোবে। আজকের কাগজটা দেখেছেন? তাই এমনই প্রত্যেক সেকশন, প্রতিটি কোণে কোণে প্রকাশ্যে আলোচনা চলছে। টিফিন রুমে সবচেয়ে বেশি, সিঁড়িতে, করিডোরে, সর্বত্রই। কেবিনে কেবিনে, কন্ট্রোল রুমে রুমে। খবরটা রেলের ডিভিশনে ডিভিশনে ছড়িয়ে পড়েছে। টরে টক্কায় সেদিন যে কত অক্ষর এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে পাঠানো হলো, তার কোনো হিসেব রইল না রেলের খরচের খাতায়। মিস্টার ক্রফোর্ড বললে, এইবার থেকে ওয়াগন অ্যালটমেন্টের কাজ আর তোমায় করতে হবে না সেন। জেনারেল ম্যানেজার দিল্লিতে কথা বলেছে, নতুন প্রায়োরিটি অফিস খোলা হবে, আর তা যতদিন না খোলা হয় ততদিন আমি দেখব। দীপঙ্কর চুপ করে সামনেই বসেছিল, বললে, ভালোই হয়েছে, আমি তাতে একদম দুঃখিত হইনি। ক্রফোর্ড সাহেব আবার বললে, মিস্টার রবিনসন আমাকে মিস্টার ঘোষাল সম্বন্ধে খুব হাইলি বলেছিল। তোমার কি মনে হয় সেন, মিস্টার ঘোষাল এই কাজ করতে পারে?
সাহেবের প্রিয়পাত্র হওয়ার জন্য যেই লোক বাঙালি হয়েও নিজেকে সাউথ ইন্ডিয়ান বলে প্রচার করতে পারে, তার দ্বারা কী যে অসম্ভব তা দীপঙ্কর কল্পনাও করতে পারে না। মিস্টার ক্রফোর্ডকে এইসব কথা বলেও বোঝানো যাবে না। নিপেনবাবুর ফেয়ারওয়েলের সময়ও কি সত্যি কথা কেউ মিটিংয়ে দাঁড়িয়ে বলতে পেরেছিল? আসলে আমরা কেউই অপ্রিয় হতে চাই না। মানুষের কাছে অপ্রিয় হবার ভয়ে অনেক ঘাই তো আমরা ফর্সা ধুতি পাঞ্জাবি দিয়ে ঢেকে রাখি। আমরা আমাদের দারিদ্র্য ঢেকে রাখি, লজ্জা ঢেকে রাখি, দীনতা নীচতা সমস্ত ঢেকে রাখি। কিন্তু আমরা জানতেও পারি না সে যাই হোক একদিন সায়নাশ হয়ে আমাদের মেরুদণ্ড আক্রমণ করবে, মস্তিষ্ক আক্রমণ করবে। সেই ঘাই একদিন সমস্ত জাতির মেরুদণ্ডে গিয়ে তার বিস্ফোরণ ঘটাবে। মিস্টার ঘোষাল কি শুধু একলাই নিজের ক্ষতি করলে? আর কারো নয়? শুধু কি সতীরই সর্বনাশ ডেকে আনলে? আর কোনো মেয়ের নয়? চেঙ্গিস খাঁ কি শুধু নিজেরই সর্বনাশ করেছিল নিজের হাতে? আর কারোর সর্বনাশ করেনি? একজন চৈতন্যদেবের কিংবা একজন রামমোহন রায়ের পুণ্যের ফল যদি কোটি কোটি মানুষের কাজে আসে, তাহলে একজন কালো পাহাড়ের পাপও সমস্ত মানুষজাতকে স্পর্শ করতে বাধ্য। পুণ্যের ফলের মতো পাপের ফলও যে ভাগাভাগি করে ভোগ করতে হয়। আমায় ডেকেছিলেন? দীপঙ্কর তাকিয়ে দেখলি লক্ষণ সরকার। বলে, তোমার সঙ্গে একটু কথা ছিল, বসো। তবুও লক্ষণ সরকার বলতে একটু দ্বিধা করতে লাগলো। কবে একদিন একসঙ্গে পড়েছিল একই ক্লাসে। সেদিন অপমানে চূড়ান্ত করেছে। আজ তারই দয়ায় চাকরি পেয়েছে, তারই দয়ায় একটা ভদ্র পরিচয় পেয়েছে। লক্ষণ সসংকোচে বসল সামনের একটা চেয়ার নিয়ে। দীপঙ্কর বললে, কেমন চাকরি চলছে তোমার? লক্ষণ বললে, কোনো অসুবিধাই হচ্ছে না। তোমার দয়ায় আমি বেঁচে গেছি ভাই, দুবেলা খেতে পাচ্ছি। সংসারে কে কে আছে তোমার? লক্ষণ বললে, সবাই ছিল, কিন্তু কেউই নেই এখন। তাহলে কোথায় থাকো? একটা মেসে। তা চিরকাল কি মেসেই থাকবে? লক্ষণ বললে, আমাদের জীবনে তাছাড়া আর কি আছে? সেন সাহেবের সামনে কথাগুলো বলতে পেরে যেন ধন্য হয়ে গিয়েছিল লক্ষণ সরকার। অনেক কথাই জিজ্ঞেস করলে দীপঙ্কর। হাতে কত মাইনে পায় লক্ষণ, মেসে কত টাকা খরচ হয়, অনেক কথা। এতক্ষণ সামনে বসেই সেন সাহেব কথা বলবে, এটা লক্ষণ সরকার কল্পনাই করতে পারেনি। তারপর দীপঙ্কর হঠাৎ বললে, আচ্ছা তুমি যাও, কেজি দাসবাবুকে পাঠিয়ে দাও একবার। কেজি দাসবাবু এলো। বললে, আমায় ডেকেছিলেন স্যার? দীপঙ্কর জিজ্ঞেস করলে, আচ্ছা কেজি দাসবাবু, আপনার সেকশনে ওই যে নতুন ক্লার্ক দিয়েছি লক্ষণ সরকার, ও কেমন কাজ করছে? কেজি দাসবাবু বললে, ও কিছু জানে না স্যার, ড্রাফট পর্যন্ত লিখতে শেখেনি এখনো। ইংরেজি বানানো ভুল করে বড্ড। আমাকে সব কিছু দেখে শুনে তবে আপনার কাছে পাঠাতে হয়। নতুন তো এখন, কিছুদিন থাকতে থাকতে সব শিখে নিতে পারবে বোধহয়। কেজি দাসবাবু বললে, স্যার আপনারা ছিলেন অন্য রকম, আপনাদের শেখবার ইচ্ছে ছিল, কিন্তু এরা তেমন নয়, লেখাপড়াটাও জানে না তেমন। আর সকলেরই যদি বুদ্ধি থাকবে তাহলে তো আর কথাই ছিল না স্যার। দীপঙ্কর বলে, তা আপনি একটু দেখে দেবেন, তাহলেই শিখে যাবে। ছেলেটা অত্যন্ত গরিব, খেতে পায় না, এমনই অবস্থা। আপনি যখন বলছেন তখন দেখব বই কি, নিশ্চয়ই দেখব। এই বলে কেজি দাসবাবু চলে গেলেন। সেকশনে যেতে সবাই উন্মুক্ত হয়েছিল। সবাই একসঙ্গে জিজ্ঞেস করলে, কি হলো কেজি দাসবাবু, সেন সাহেব ডেকেছিল কেন? কেজি দাসবাবু গায়ের কোট খুলতে খুলতে বললে,
লক্ষণবাবুর ওপর সাহেব খুব চটে গেছে। কেন কেন কেন? আর কেন, ইংরেজি ভুল। ছি ছি, ড্রাফট পাঠালে সাহেবের কাছে আর আমাকে একবার দেখালে না পর্যন্ত। ফাইলের নিচে অসবর্ণ সাহেবের নোট ছিল, সেটা দেখে টুকে দিতেও আলস্যি হলো। তারপর কি হলো? কেজি দাসবাবু চেয়ারের উপর বসে পড়েছেন তখন। বললে, উহ, সেন সাহেব যা রেগে গেছে লক্ষণবাবুর ওপর, বললে আমি ওকে ডিসচার্জ করে দেব। তা আমি খুব বুঝিয়ে বললুম, গরিব লোক, কেন আর চাকরিটা খাবেন? চাকরি দেওয়া শক্ত, চাকরি কেন খাবেন তার? তারপর কেজি দাসবাবু বললে, তোমরা তো বিশ্বাসই করবে না। তোমরা ভাবো সাহেবদের কাছে আমি তোমাদের এগেনস্টেই কথা বলি। লক্ষণ সরকার নিজের সিটের ওপর বসে ভয়ে ভয়ে কাঁপছিল। মুখ দিয়ে কিছু কথাই বেরোলো না। আজ অভাবে পড়ে সমস্ত মুখ বুজে সহ্য করে যেতে হয় তাকে। একদিন অকারণে সবাইকে অপমান করে বেরিয়েছে সে, অকারণে বন্ধুদের মাথায় চাটি মেরে বেরিয়েছে। কিন্তু সেই দিন আর নেই। দীপু যদি আজ তার চাকরি খতমও করে দেয়, তাতেই বা তার বলবার মুখ কোথায়? পৃথিবীটাকে একদিন সে তুড়ি মেরে উড়িয়ে দেবার স্বপ্ন দেখেছিল, আর আজ তাকেই তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইছে পৃথিবীটা। মেসের চার্জ দিন দিন বাড়ছে, চালের দাম 4 টাকা থেকে 5 টাকায় উঠেছে। একদিন হয়তো এই চালের দামই 6 টাকা মন দাঁড়াবে। তখন তখন চাকরি না থাকলে খাবে কি? দীপঙ্কর যখন আপিসে আসে, গোর্খা দারোয়ান থেকে শুরু করে যে সামনে পড়ে সেই সেলাম করে। দূরে আড়ালে দাঁড়িয়ে লক্ষণ সব লক্ষ্য করে। সেই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলের নিরীহ লাজুক মুখচোরা ছেলেটা কেমন করে এই পোস্টে উঠল, সেটি লক্ষণের কাছে এক বিচিত্র ব্যাপার বলে মনে হয়। কত সুখে আছে দীপু, ঝিয়ের ছেলে। ওর মা পরের বাড়িতে রাঁধুনি বামুনের কাজ করত। একেই বলে কপাল মশায়, আর যত ফাটা কপাল আমাদের বেলায়। তা আপনি সেন সাহেবকে চিনতেন নাকি আগে? চিনতাম মানে? ছোটবেলায় একসঙ্গে একই সঙ্গে এক ক্লাসে পড়েছি। কি গো বেচারা মানুষ ছিল তখন, 7 চড়ে রা বেরোতো না মুখে। তখন ওর মাথায় কত চাটি মেরেছি জানেন? এমনি অবাকই লাগে বটে। পৃথিবীর হালচাল নিয়মকানুন দেখে এমনিই অবাক হয়ে যায় লক্ষণ সরকারের দল। এমনি কপালের ওপর দোষারোপ করে সান্ত্বনার সস্তা সহজ আশ্রয়টিতে সবাই মুখ লুকোয়। কিন্তু ওরা যদি জানতো দীপঙ্করের মনের গোপন কক্ষটিতে দিন রাত কত দ্বন্দ্বের আন্দোলন চলছে। সেই ঈশ্বর গাঙ্গুলি লেনের সরু গলি থেকে শুরু করে আজ এই ডিটিএসের চেয়ারে এসেও কেন যে সেই যন্ত্রণার জানোয়ারটা তাকে দিনরাত কামড়ে ছিঁড়ে খুঁড়ে ছাড়খাড় করে দিচ্ছে, তা যদি জানতো। শুধু নিজের একান্ত আপন ইচ্ছেটা নিয়ে থাকলে সে তো বেঁচেই যেত। কিন্তু তা তো হয় না। মনে হয় এই কলকাতায় শুধু নয়, সমস্ত পৃথিবীর সব সমস্যাগুলো যেন তার মাথায় ভার হয়ে বোঝা হয়ে চেপে বসে থাকে। নিজের উন্নতির বিড়ম্বনা তাকে যে দিনের পর দিন অশান্তির আগুনে পুড়িয়ে মারে। জানেন আপনি, এখন যে চেয়ারে বসেছেন, ওই চেয়ারে গাঙ্গুলিবাবু বলে এক ভদ্রলোক বসত। তার কাছেই শুনেছি ওই সেন সাহেব একদিন 33 টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছিল। সে কি, কে বললে আপনাকে? জানি মশাই, জানি, সবই জানি। ওই নৃপেনবাবু বলে আগে এক সুপারভাইজার ছিল, তাকেই ঘুষ দিয়েছিল। ঘুষ দিতে আর ঘুষ নিতে না পারলে আজকের পৃথিবীতে আর কেউ বড় হতে পারবে না। এ তো আর সত্য যুগ নয়। দেখলেন না মিস্টার ঘোষালের কি হাল হলো? ভালো মানুষ হয়ে মুখ বুজে থাকুন, জীবনে আপনার চাকরিতে আর প্রমোশন হবে না। ওই সেন সাহেব ঘোষাল সাহেবদের মতো তুখুর ধড়িবাজ হতে হবে। এটা ধড়িবাজদেরই যুগ মশায়। কিন্তু ঘোষাল সাহেবকে তো অ্যারেস্ট করেছে পুলিশ, এইবার তো জেল হয়ে যাবে। রাখুন তো মশাই,
বড় লোকেরা অত সহজে জেলে যায় না। জজ ম্যাজিস্ট্রেটরা ঘুষ খায় না ভেবেছেন? আপনি আছেন কোথায়? পৃথিবীটা যে চোরের রাজ্যে, যে চুরি ডাকাতি করতে পারবে এখানে তারই পোয়া 12। আর সৎ পথে থাকুন, তাহলে ওই গাঙ্গুলি বাবুর মতো গলায় দড়ি দিয়ে মনির জ্বালা জুড়োতে হবে। তা কোনটা করবেন বলুন এখন?